দেখুন, পার্টির পক্ষ থেকে বিধানসভা ধরে প্রতি বিধানসভা তৃণমূল যদিও একটা করাপ্টেড পার্টি, প্রশান্ত মহাসাগরে যত জল আছে তার চেয়ে বেশি তৃণমূলের করাপশন আছে, এবং যতই তার বিষয়ে বলা হোক কোনোদিন শেষ হবে না। পার্টি পক্ষ থেকে প্রতি বিধানসভা ভিত্তিক চার্জশিট আমাদের পেশ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, এবং বীজপুর বিধানসভার জন্যে মাননীয় প্রাক্তন বিধায়ক এবং দমদম লোকসভার যিনি প্রার্থী ছিলেন শিলভদ্র দত্ত, তিনি এই বিষয়ে বীজপুরের চার্জশিটের বিষয়ে উনি রাখবেন। তাই আমার বাদিকে শিলদা বসে আছেন, আমি ওনাকে অনুরোধ করব এই বিষয়ে সমস্ত তথ্যগুলো রাখার জন্য। নমস্কার প্রত্যেককে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমাদের যে কথা আমরা মানুষের কাছে তুলে ধরেছি বা ধরছি প্রতিদিন, বাংলার দুর্নীতি, বাংলার যে স্বজন পোষণ, বাংলার যে অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, এ নিয়ে আমরা প্রত্যেকে মিলেই সব বলে যাচ্ছি। কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আলাদা করে যখন আমরা দেখছি, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে লোকাল ইস্যু নিয়ে আমরা তো মানুষের কাছে যাচ্ছি। কারণ এই বীজপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখছি এই 14 বছরে বীজপুর বিধানসভা কেন্দ্রের অগ্রগতি যেটা হওয়ার কথা ছিল হয়নি। বিগত 10 বছরে আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি যে এই বীজপুর বিধানসভায় যদি আমরা হিসেব করে দেখি যে সুবোধ রায় সরণিতে দোকানে বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে, আমরা যদি দেখি জগন্নাথ ঘাটের কাছে বোমা বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে, ফুলিয়া রোডে গুলিতে টোটো চালক আহত হচ্ছে, কাঁচরাপাড়া গান্ধী প্রাইমারি স্কুলের কাছে তাজা বোমা ফাটছে, একটার পর একটা ঘটনা ঘটছে, কাঁচরাপাড়ায় দোকানের মধ্যে বিস্ফোরণ হচ্ছে, এবং রেল স্টেশনে বেআইনিভাবে দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে। সমস্ত কিছু, আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি নেই। আমরা যখনই এইসব নিয়ে আন্দোলন করছি, পুলিশের গায়ে যাচ্ছি, প্রশাসনের কাছে যাচ্ছি, আমরা দেখছি প্রশাসন সম্পূর্ণ দলদাস হয়ে একটা সরকার, মানে বর্তমান সরকারের লোকেদের হয়ে কাজ করছে। কিন্তু এলাকার মানুষের জন্য কোনো কাজ এরা করছে না। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসনের তাদের কোনো নজর নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জুয়ো, বেআইনি মদ বিক্রি, সমস্ত কিছু নিয়ে যখন মানুষ প্রতিবাদ করতে যাচ্ছে, মানুষ যখন বলতে যাচ্ছে যে এগুলো থেকে বন্ধ হোক, আমরা দেখছি যে মানুষের প্রতিবাদকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, কিন্তু বেআইনি জুয়ো চলছে না। এছাড়াও শুধু আইন শৃঙ্খলা ছাড়াও যদি আমরা অন্যদিকে যাই, আমরা দেখছি হুকুমচাঁদ জুটমিলের ওখানে যে দূষণ হচ্ছে, সেই দূষণের বিরুদ্ধেও যখন কথা বলার চেষ্টা হচ্ছে, যখন বলা হচ্ছে দূষণমুক্ত হোক বীজপুর, আমরা দেখছি স্থানীয় প্রশাসন, স্থানীয় পুরসভা, স্থানীয় বিধায়ক, তারা কেউ সেদিকে কোনো নজর দিচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বীজপুরের সাধারণ মানুষ আমরা প্রতিদিন এইভাবে কাটছি। এবং এছাড়াও রয়েছে যেমন বেআইনি বা দুর্নীতিটা কোন জায়গায় পৌঁছেছে, রাতের অন্ধকারে একটা প্রাইমারি স্কুল পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেখান দিয়ে স্থানীয় মানুষ যাচ্ছে না যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেটা কোনো ব্যবসায়িক কাজে লাগানোর জন্য মানুষের শিক্ষাটাকে পর্যন্ত এরা বিক্রি করে দিচ্ছে। এবং স্কুলগুলোতে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি চলছে, বিশেষ করে হালিশহরের আদর্শ হিন্দি বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে দুর্নীতিতে সেখানকার স্থানীয় লোকজন আওয়াজ তুলছেন, কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না। পুরকর্মীদের নিয়মিত সম্পত্তি করের যে নিয়ে কাটমানি হচ্ছে, এটাও বীজপুরের মানুষ বলছে যে সম্পত্তি কর আদায় নিয়েও কাটমানি তুলছে এই পুরসভা। আমরা দেখতে পাচ্ছি যে সিটি বাজারের মতন এলাকায় বড় বড় রাস্তাগুলোর বেহাল অবস্থা হয়ে রয়েছে, রাস্তা সারানো হচ্ছে না। কাঁচরাপাড়ার বিস্তীর্ণ অঞ্চলের, বীজপুরের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খারাপ, ড্রেনেজ সিস্টেম খারাপ, কিন্তু সেদিকে কোনো উন্নতি নেই। আপনার নোংরা আবর্জনাকে পরিষ্কার করে সেটাকে নিয়ে সেই বর্জ্য দিয়ে কোনো কাজ করার যে কথা বলা হয়েছিল, সেগুলো কিচ্ছু করা হচ্ছে না। বীজপুরের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা এমন যে কটা হেলথ সেন্টার আছে পৌরসভা, তার কোনোটাই কাজ করছে না, মানুষের স্বাস্থ্য নিয়ে দেখাও হচ্ছে না। জুট মিলের কোনো তো উন্নতি নেই, জুট মিলের অবস্থাগুলো খারাপ, জুট মিল বন্ধ হচ্ছে, কেউ সেদিকে নজর দিচ্ছে না। হালিশহরে রেলের জমি দখল করে তৃণমূল পার্টি অফিস করছে।
পিডাব্লিউডির জমি তো দখল হচ্ছিলই আগে, রাস্তার ধারে পার্টি অফিস। এখন সেটা এমন একটা জায়গায় গিয়েছে যে রেলের জমি দখল করেও সেখানে পার্টি অফিস তৈরি হয়ে যাচ্ছে। রেলের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চলছে, প্রচুর মানুষের কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি, এই দুর্নীতিগুলো চলছে। এবং এছাড়াও যদি আইন শৃঙ্খলাতে আবার আমরা ফিরে আসি, আমরা দেখতে পাই যে এই কালী শহরের বুকে সৈকত ভাওয়ালের মতন আমাদের বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, তার কোনো বিচার নেই, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে বীজপুরে। এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আমরা আপনাদের মাধ্যমে বীজপুরের মানুষের এই দাবিগুলোকে আমরা তুলে ধরতে চাই, এবং সমস্ত আপনাদের মতন সমস্ত যাদের চ্যানেলগুলোকে আমরা অনুরোধ করব যে এই সমস্ত দুর্নীতি এবং স্বজন পোষণ, তার সঙ্গে সঙ্গে বীজপুরের মানুষের যে প্রতিদিনকার যে চাওয়া, সেগুলো যাতে সরকারের কাছ থেকে আমরা আদায় করতে পারি, সেগুলো চেষ্টা করার জন্য আমাদের এটা এবং আমরা বলবো যে পশ্চিম বাংলায় এই পরিস্থিতিগুলো থেকে পাল্টাতে গেলে, এই পরিস্থিতি থেকে উন্নততর পরিস্থিতিতে আসতে গেলে এ সরকারটার পরিবর্তন চাই। তাই বিজেপিকে তাই চাই। এই কথা বলি আমি আজকের এই কথা শেষ করছি। আপনাদের কিছু বলার থাকলে বলুন। আপনি স্বাস্থ্য আমি বলিনি, তবু বললেন যখন বলছেন, এটাই তো সব থেকে বড় অপদার্থতা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকলে আলাদা করে স্বাস্থ্যর জন্য সেবাশ্রয় করতে হবে কেন? যদি আমি হাসপাতালে চিকিৎসা পাই, যদি আমার হাসপাতালের অবস্থা ভালো থাকে, যদি গরিব মানুষ স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে চিকিৎসা পায়, তার জন্য আলাদা করে স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে কেন? আমার তো মনে হয় মাননীয় অভিষেক ব্যানার্জি পিসির বিরুদ্ধে আঙুল তুলে দেখিয়ে দিলেন পিসি কত বড় অপদার্থ। এ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নেই বলেই তাকে আলাদা করে সেবাশ্রয় করতে হচ্ছে। আপনি হেলথ সেন্টারের কথা বললেন, গতকালও দেখা গেছেন বীজপুরের বিধায়ক 24 নম্বরের ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্র 2 উদ্বোধন করেছেন। একাধিক উদ্বোধন করছেন তারা। উদ্বোধন সারা পশ্চিমবাংলায় যত নীল সাদা বাড়ি হয়েছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের নামে, যদি সে হাসপাতালগুলো কাজ করত, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে গত নির্বাচনের সময় পায়ে আঘাত লাগার পরে নন্দীগ্রামের নীল সাদা বাড়ি ছেড়ে এসে পিজিতে আসতে হতো না, সেখানেই চিকিৎসা করা যেত। তাই মুখ্যমন্ত্রী নিজেই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার তৈরি নীল সাদা বাড়িগুলো কিছু মানুষের থাকার জায়গা হচ্ছে, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা হয়নি। আপনি একটা স্কুল বলে দেখুন। প্রথম আপনি একটা কথা বললেন যে বীজপুরে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কিন্তু বিগত বছরে তো দেখা গেল বীজপুর সারা রাজ্যে আইন শৃঙ্খলার সেরা শিরোপা পেল। এটা কি আপনি আপনাকে পুরস্কার দিলেন, আপনি নিজে পুরস্কার নিচ্ছেন, আপনি সব থেকে বড় কবি, সেরকমই হয়েছে। পুরস্কারটা তো আপনিই দিয়েছেন, রাজ্য সরকার দিয়েছে। তা সেই পুরস্কারটা আপনি যদি আপনাকে পুরস্কার দেন, সে পুরস্কারটা যেমন হয় সেরকমই হয়েছে। এই পুরস্কারটা তো আর অন্য রাজ্য থেকে দেয়নি, তা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। এখানকার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রীকে বা পুলিশ মন্ত্রীকে বেশি করে তোয়াজ করতে পেরেছেন বলে প্রাইজ পেয়েছেন। আসল উন্নতি কিছু হয়নি। দেখা যাচ্ছে যে পাড়ায় পাড়ায় কিন্তু উন্নয়নের পাঁচালী শুরু করেছে তৃণমূল, মানুষের কাছে তার উন্নয়নটা আরো পৌঁছে দেওয়ার জন্য এই সে তো মানুষ প্রতিদিন দেখতে পাচ্ছে। তো পাঁচালি শুনে যদি মানুষকে জানতে হয় যে উন্নয়ন হয়েছে, তাহলে তার থেকে বড় লজ্জা দুঃখ তো আর কিছুতে নেই। কারণ মানুষ তো প্রতিদিন উন্নয়নের রাস্তার দিয়েই যাচ্ছেন, যেতে গিয়ে পাঁচালি শুনছেন। পাঁচালিটা কিভাবে কানে ঢুকছে তো মানুষ বলতে পারবেন, আমাকে বলতে হবে না। দাদা, উন্নয়নের সাথে আপনারা এই চার্জশিট নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবেন? আমরা তো পৌঁছচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি জায়গায় আমাদের চলছে। আমাদের সারা বাংলায় প্রায় 10,000 আমরা ছোট মিটিং করেছি, প্রায় 10,000 মিটিং করেছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা এগুলো নিয়েও আপনাদের মাধ্যমে মানুষের কাছে তো পৌঁছতে চাইছি। এসআইআর কি মানুষ হেনস্থা হচ্ছে? হ্যাঁ? এসআইআর কি মানুষ হেনস্থা হচ্ছে? দেখুন, কিছু কিছু মানুষ হয়তো হেনস্থা হচ্ছেন, সেটা তো অস্বীকার করছি না আমরা, কিন্তু বিষয় হচ্ছে কিছু মানুষের তো আবার ভুলও আছে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার চিৎকার করলেন, তাকে এবং তার পরিবারকে হেনস্থা করছে। তারপর ফর্মটা যখন নির্বাচন কমিশন প্রকাশ করলো, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন, সেই ফর্মটাই ভুলে ভরা। যদি ভুলে ভরা ফর্ম আপনি যান, আপনি হেনস্থা হবেন। হ্যাঁ, কিছু মানুষ হেনস্থা হচ্ছেন, সেটা হয়তো কিছু কিছু ভুলগুলো আছে, যেমন বাঙালিদের পদবিতে কিছু ভুল আছে। ভুল নয় বলবো, মুখোপাধ্যায় মুখার্জি, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, এগুলো এআইতে দিতে গেলে হয়তো কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এরা ভালো কাজ করতে গেলে সমস্যা হয়। কিন্তু রাস্তাঘাট তৈরি করতে গেলে রাস্তা বন্ধ করতে হয়, কোনো নতুন রেল লাইন হলে পরে জমি দিতে হয়, এগুলো হতে হয়। সুতরাং এসআইআরের মাধ্যমে
একদম ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট করতে গেলে কিছু মানুষের হচ্ছে অসুবিধে। যদিও যদি পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষে 12টা রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে, এত গণ্ডগোল কোথাও শোনা যাচ্ছে না। কারণ সেখানকার সরকার, রাজ্য সরকার সহযোগিতা করছেন। এখানকার রাজ্য সরকার সহযোগিতা নয়, এসআইআরটাকে বন্ধ করার জন্য যা যা করছেন। এবং এর সাথেও আমি এটা বলবো, যারা বিএলওরা কাজ করছেন, ম্যাক্সিমাম বিএলও ভালো কাজ করেছেন, ম্যাক্সিমাম সরকারি অফিসার ভালো কাজ করেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবোটেজ হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। ছোট আপনাদের ছোট ভুলগুলোকে টেনে নিয়ে এসে কেন করা হচ্ছে, যারা করছেন তারাও তৃণমূলের ইউনিয়নের লোকেরা করছেন কিনা সেটাও দেখার আছে। তৃণমূল দাবি করছে 126 জন মারা গেছে এসআইআর এর জন্য। মারা গেছে, কিছু করার নেই তো, কারণ এসআইআরে মারা যাওয়ার তো কোনো কারণ নেই। একটা মানুষকেও এসআইআর কখনো নাগরিকত্ব করে দিতে পারে, নাগরিকত্বের সার্টিফিকেট দিতে পারে না। নির্বাচন কমিশনের অধিকারই নেই যে আপনি ভারতবর্ষের নাগরিক কি না নাগরিক এটা বলে দেবার, এটা সরকার করতে পারে। এসআইআরের মাধ্যমে ত্রুটিপূর্ণ একটা নির্বাচক তালিকা তৈরি করার চেষ্টা হচ্ছে। তা সেখানে দাঁড়িয়ে আপনি আত্মহত্যা করবেন কেন? আপনার নাম না থাকলে আর নাম তোলার তো জায়গা আছে। আপনার যদি নাম না থাকে, তার জন্যই তো ফর্ম 6 আছে নাম তোলার। সুতরাং মানুষের আত্মহত্যা করার তো কোনো কথা নয়। যদি কেউ করে থাকে এটা দুঃখজনক ঘটনা, কোনো মৃত্যুই সমর্থনযোগ্য নয়। যদি হয়ে থাকে সেগুলো ঘটনা, কিন্তু সেটাও হতো না যদি না পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাতেন। কারণ এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকে তা তিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি যেভাবে এসআইআরের শুরু থেকে এসআইআরের বিরুদ্ধে ভুল প্রচার করলেন, তিনি তো বলেছিলেন তার দেহের ওপর দিয়ে যেতে হবে এসআইআর করতে গেলে পরে, কিন্তু আমরা কি দেখলাম, সবার আগে তিনিই সই করলেন। সুতরাং এই যে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিয়ে, মানুষকে নিয়ে যে খেলা খেলেন, এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী এবং এর বিচার মুখ্যমন্ত্রী পাবেন। তৃণমূলের বক্তব্য আমরা হেল্প ডেস্ক করে রেখেছি। প্রচুর দরকার নেই তো, আমরা পাচ্ছি না, আমার তো নেই ভাই, আমরা বিজেপি নেই তো তৃণমূল বলছে, তাহলে এত বিজেপিকে মারার দরকার কি আছে? বিজেপি তো নেই, তৃণমূল তো সব, সারা বাংলা তো তৃণমূলে ভরা আছে। তারা হেল্প ডেস্ক করছে, কিন্তু তারপরে গিয়ে এমএলএকে ভাঙচুর করতে হচ্ছে কেন? স্থানীয় এমএলএর কি এটা দায়িত্ব যে একটা বিডিও অফিস ভাঙবো? তিনি তো সরকার পক্ষের লোক, তিনি তো প্রশাসনের লোক, তিনি বিডিও অফিস ভাঙতে যাচ্ছেন, এর থেকে লজ্জা আছে নাকি? ওদের কোনো কথা সাজে নাকি? তারপরে তার এগেনস্টে কোনো কেস করছে না সরকার। রোহিঙ্গা কটা পেলেন? সেটা যখন বেরোবে তখন। রোহিঙ্গারা তো পালিয়েছে, আপনি খুঁজে পাবেন না, কারণ আপনারাই তো আবার খবর করার সময় দেখেন বাংলাদেশে কত লোক পালিয়েছে। আর যারা বাদ যাচ্ছেন, যারা বাদ যাবেন, 53 লক্ষ তো বাদ গেছে, তার মধ্যে আলাদা করে তো রোহিঙ্গা আমাদের খোঁজার দায়িত্ব নেই। রোহিঙ্গা বাদ যাবে, থাকবে না, রোহিঙ্গা থাকবে না। এই চার্জশিটে আপনি একটা যেটা বিষয় রাখলেন সেটা হচ্ছে রেলের জমিতে পার্টি অফিস গড়ে উঠেছে। রেল তো আপনাদের অধীনে, কেন্দ্র সরকারের অধীনে যদি দেখা যায়, তাহলে সেই পার্টি অফিস সেটা ভাঙবে ঠিক সময়। রেলের জমি কি করে দখল নিতে হয় রেল জানে, সেটা নেবে, কিন্তু আপনি সরকারি দলে থেকে এটা আপনার দায়িত্ববোধ এড়িয়ে সরকারি সম্পত্তি দখল করা উচিত নয়। এটা হচ্ছে বিষয়। রেলের সম্পত্তি রেল কি যখন নেবে ঠিক দখল নিয়ে নেবে, ওটা কোনো চিন্তা করতে হবে না। চার্জশিট প্রকাশ করলেন, একজনও মণ্ডল সভাপতিকে দেখা যাচ্ছে না। না, এটা তো থাকার সে কথা নয়, এটা ওইভাবে নয়। মণ্ডল সভাপতি এটা চার্জশিটের জেলার দায়িত্বে আছে ও, এটা করে দেবার, এটা এইভাবেই করার কথা। এখানে সবাই সবসময়, তারপর হচ্ছে আমাদের যা প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামগুলো থেকে নিয়ে সবাই সব জায়গাতে ব্যস্ত আছে। 30 তারিখে যতদূর সম্ভব অমিত শাহজি হয়তো ব্যারাকপুরে আসবেন, সেটিও সবাই ব্যস্ত আছে, ওই জন্য এটা অন্য কোনো। একাধিক শুনানি কেন্দ্রে কিন্তু বিএলও থেকে ইআরওরা কিন্তু আক্রান্ত থাকে, ইসিআই এর পদক্ষেপ নেই কেন? বিষয় পদক্ষেপ কে নেবে? বিষয়ে তো প্রতিদিনই মামলা করতে বলছে, আপনি শুনছেন না? এসিআই মামলা করতে বলছেন, ডিএম মামলা করছেন না, ভয়ের চোটে করছেন না, কারণ মারছে তো তৃণমূল। অ্যারেস্ট কাকে করবেন? ডিএম এর ক্ষমতা আছে, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করবে। এই চার্জশিট প্রকাশ করলেন, 26-এ কি বীজপুর দখল করতে পারবেন মনে করছেন? পশ্চিমবঙ্গ দখল করবে, বীজপুর তার মধ্যে থাকে তো বটে। বলছি দুটো প্রশ্ন করি। কাছিয়াপাড়া একটা ঐতিহাসিক হাসপাতাল, হাসপাতাল, আজকে সেই জায়গাটা বন্ধ হয়ে পড়েছে, তালা পড়ে রয়েছে, এটা নিয়ে কি আপনারা কি ভাবছেন? দেখুন, যে এই সরকার না পাল্টালে এগুলো কোনোটাই ঠিক হবে না। আমাদের কাছে সবটাই আছে, স্বাস্থ্য ব্যবস্থা করা সবটাই আছে। যতক্ষণ পর্যন্ত না পশ্চিমবঙ্গের সরকার বদলাবে ততক্ষণ তো এগুলো করা যাবে না। সরকার বদলে নিশ্চয়ই হবে। 2019 সালে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেওয়া হয়েছিল। যখন এমপি তখন দিয়েছিলেন, আমি জানি, হ্যাঁ তখন দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর কোনো কাজই কিছু হয়নি। দুটো প্রশ্ন করি। আপনাদের এই চার্জশিটে
কাছাপাড়ার দীর্ঘদিনের দাবি ছিল একটা টাউন হল, সেই চার্জশিটে তো আপনাদের না সেটা না, নেই। চার্জশিটে তো টাউন হলের দাবিটা তোলা নয়, চার্জশিটের তো বিষয় হচ্ছে আমরা এখানে যে মানুষগুলো চাগুলো দিয়েছি, কিন্তু তাতে এই চার্জশিটের মধ্যে কাঁচরাপাড়ার সব মানুষের সব চাওয়া দেওয়া যায়নি, দেওয়া হয় মানে পারা যায়নি, তাহলে তারা 6 পাতার চার্জশিট হবে। সুতরাং যেগুলো মানুষের মনের মধ্যে আছে সেগুলো তো আছে, আমরা সেগুলো তো করবোই, মানে নজর থাকবেই আমাদের। কিন্তু যেগুলো মেন যে ইস্যুগুলো দ্বারা সেটা তুলে ধরা হয়েছে। এর মধ্যে আপনি যদি খোঁজেন অনেক জিনিস বাকি আছে। যেমন পাননি আপনারা হালি শহরে যে পৌর নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটাও আপনাদের চার্জশিটে না, নেই। বলছি তো যে এর মধ্যে অনেক কিছু বাদ আছে, সবটাই মানে সবটা যে এর মধ্যে আছে আমরা তো বলছি এটা না। আপোষের রাজনীতি হয়ে না গেল। না 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 না, আপোষ কেন? চার্জশিট দিয়ে পৌরসভার দুর্নীতি নিয়ে তো মামলা চলছে, সিবিআই তো জমা দিয়ে দিয়েছে, চার্জশিট জমা দিয়ে দিয়েছে, আপোষ কোথায় হবে? চার্জশিট তো জমা দিয়েছে, যা হবার ওখানে হবে, এখানে থাক আর না থাক সেটা তো ব্যাপার না, ব্যাপারটা তো ওখান থেকেই চলবে। আর পুরসভার হালিশহর পুরসভার দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় মানে কোর্টের অর্ডারে তো কাজ করছে তো সিবিআই, সেখানে তো আমরা তাহলে তো সিবিআইকে থামিয়ে দিতে পারতাম, থামানো তো হয়নি। অ্যারেস্ট হয়েছে লোকে, সেখানে চলছেও, তারপরে চার্জশিট জমা পড়েছে, বিচার এখন তো দেখবে বিচার ব্যবস্থা, এবং ওটা নিয়ে আর এখন বলাটা অধিকারটাও আমাদের নেই। তার কারণ হচ্ছে এখন টোটালটা বিচার ব্যবস্থার মধ্যে চলে গেছে, বিচারকের হাতে চলে গেছে। যেমন কোর্ট ট্রাস্টের জমি দখল হয়ে যাচ্ছে বিচারাধীন কোনো ব্যবস্থা নিয়ে বলাটা ঠিক নয়। দেখুন, বলছি তো যে অনেক ইস্যু আছে, বীজপুরের সব ইস্যু তুলতে গেলে একটা মহাভারত তৈরি হয়ে যাবে। সুতরাং এগুলো তো আছেই, সবটা পোর্ট ট্রাস্টের জমি দখল হচ্ছে, রেলের জমি দখল হচ্ছে, সবই হচ্ছে, সেগুলো সবটাই এর মধ্যে আছে। কিন্তু আমরা কিছু মেইন পয়েন্ট নিয়ে যেগুলো প্রতিদিন সাধারণ মানুষের যে দুরবস্থা সেইগুলোকেই তুলে ধরা হয়েছে। যেগুলো এমনি এগুলো আছে ওগুলো তো আছে, ওগুলো তো হবেই। আপনারা পাওয়ারে আসলে কি এগুলোকে সলভ করবেন? নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। ঠিক আছে।